মাসুদ। ডাক্তার শফিকুর রহমান। আমাকে নারীর কেন জামাতের আমি শফিকুর রহমান আমাদের বেশ্যা বলেছে, এইটা আমরা বিচার চাই। আর এইটা যদি সামনে পাইতাম তাহলে ঝাড়ু দিয়ে বাড়ি দিতাম। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি আরজি নিরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশের আলোচিত খবর, বিএনপি, এনসিপি এবং জামায়াতে ইসলামীর জোটের যে খবরাখবর সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। কর্নেল অলি সাহেবের বক্তব্য শুনতেছি চিটাগাঙে। ওনারাই বিএনপি, দুজনে মিলে কিন্তু বিএনপি দলটা করে। এখানে উনি ক্লিয়ার করে দিচ্ছে যে কে প্রথম বিদ্রোহ করছে। স্বাধীনতার ঘোষণা আর বিদ্রোহ দুইটা এক কথা না, কিন্তু ওই রিভোল্ট মানে আমি বিদ্রোহ ঘোষণা করলাম, আমি বিদ্রোহী, সোজা কথা, আমি মানি না তোমাদের আইন কানুন। এটা কে করছিল? কর্নেল অলি আহমেদ প্রথম। ওই কথাটাই কিন্তু ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে যে আপনাদের এই অঞ্চলের একজন আপনাদেরই ভাই, মানে চিটাগাঙ্গের ভাই কর্নেল অলি সাহেব, উনি প্রথম রিভোল্ট করছিল, এই কথাটা বলছে। এটারই একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে স্বাধীনতার ঘোষক কর্নেল অলি আহমেদ। ওনার মুখেই শুনেন, এই দেখেন। ৭১-এর ঘটনাটা হয় নাই, এখান থেকে শুনেন। ইতিমধ্যে আমি যখন খবর পেলাম ঢাকাতে শুরু হয়ে গেছে গোলাগুলি, ঢাকায় ক্যান্টনমেন্টে, সেনানিবাসে গোলাগুলি শুরু হয়েছে, কুমিল্লা ক্যান্টনমেন্টে ৮ম বেঙ্গল সেনাদেরকে নিয়ে আমি বিদ্রোহ করি এবং প্রেসিডেন্ট জিয়াকে দেওয়ানহাট নামক স্থান থেকে চিরিয়ে নিয়ে আসে। শুনেন এরপর একটু। দুজনে মিলে কালুঘাট বেতার কেন্দ্রে যায়। পরের দিন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এইখানে এই যে এইটুকুই কাহিনী, কিন্তু উনি বিদ্রোহ ঘোষণা করছেন এবং ওনার সিনিয়র জিয়াউর রহমান ওনাকে নিয়ে কালুরঘাট ওই যে রেডিও অফিসে যায় স্বাধীনতার ঘোষণা দিছে। কিন্তু মেন ঘোষককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার হইয়া জিয়াউর রহমান ঘোষণা দিছে। আর উনি প্রথম ব্যক্তি যে রিভোল্ট করছিল, আর উনি প্রথম ব্যক্তি যে বিদ্রোহ ঘোষণা করছিল আর্মির মধ্যে, মানে কর্নেল অলি সাহেব। এই কথাটাই তো বলছে। এই কথাটার ভাঙ্গা চুইরা ঘুরে আইনা বলতেছে কি জিয়াউর রহমান ঘোষক না, কর্নেল অলি ঘোষক। মানে পচাইতে হবে, পচাচ্ছে, পচান, কোনো অসুবিধা নাই। এগুলা কেউ সিরিয়াসলি নিয়েন না ভাই। নির্বাচনে এরকম খেলাধুলা চলবে, আমি ওনার বদনাম করুন, উনি আমার বদনাম করবে, এটা চলতে দেন, এগুলা কানে নিতে নাই। কিন্তু গায়ে হাত তোলা যাবে না। গায়ে হাত না তুইলা যত ইচ্ছা তত কাদা ছোড়াছুড়ি করেন, কোনো অসুবিধা নাই। এর মধ্যে তো দেখছেন আপনারা একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, খালিদুজ্জামান, ডাক্তার খালিদুজ্জামান ক্যান্টনমেন্টে যায়া এমপিদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। এমপি মানে মিলিটারি পুলিশ, চেকপোস্টে ওনাকে বাধা দিছে। কেন বাধা দিছে? ওনার সাথে ওই যে মাল টাল আছে ওনার বডিগার্ডদের সঙ্গে, ওই আর্মস দেখা বাধা দিছে। আসলে ক্যান্টনমেন্টে এসব নিয়ম নাই, আপনি আর্মস নিয়ে ক্যান্টনমেন্টে ঢুকতে পারবেন না। কিন্তু বাধা দেওয়াতে উনি যে ব্যবহারটা করছে, ওই ব্যবহারটা আমার ভাল লাগে নাই, ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে নাই। উনি পা চাটার কথা বলতেছিল, নাকি রাস্তা চাটার কথা, আবার বলতেছিল ষড়যন্ত্র কইরা দেশটা ধ্বংস করতে চাইতেছেন আপনারা, আবার কি জানি বললো। ও হ্যাঁ, 5 তারিখের পরে অনেকেই আমাদের পায়ে ধরছে, 5 তারিখের পরে। এই কথাগুলো আমার পছন্দ হয় নাই। কিন্তু একটু আগে দেখলাম এই ঘটনা নাকি 1 মাস আগের, উনি ওনার পেজ থেকে জানাইছে 1 মাস আগের। এটার জন্য নাকি উনি সরিও বলছে, যে কোথায় সরি বলছে না বলছে এরকম ভিডিও আমি দেখি নাই। কিন্তু ব্যক্তিগতভাবে আমার ব্যাপারটা পছন্দ হয় নাই। হ্যাঁ, ব্যাপারটার মধ্যে একটু অন্যরকম ভাব ছিল, একটা রংবাজি ভাব ছিল, পছন্দ হয় নাই। কারণ কি জানেন? আইন কানুন মাইনা চলতে হবে, আইন ছাড়া তো একটা দেশ সুন্দর হইতে পারে না। আর যাদের হাতে আইনের দায়িত্ব তাদেরকে ভাই এভাবে তুচ্ছ তাচ্ছিল্য কইরা
কথা বলা যাবে না। আসলে এটা হয়েছে কেন জানেন? গত 15-16 বছরে এই যে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, আর্মিকে ব্যবহার করা হয়েছে, র্যাবকে ব্যবহার করা হয়েছে, যার জন্য র্যাবের নামই বদলে গেছে। এখন পুলিশেরও ড্রেস চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। অতীতের ওগুলা মনে রাখতে নাই। অতীতে ওনারা ব্যবহার করছে, ওনারা ব্যবহার হয়েছে। হ্যাঁ ভাই, এই যে বিছানার চাদরের মতো ব্যবহার করছে এই পুলিশ প্রশাসন, আইন কানুন সবকিছু বিছানার চাদরের মতো ব্যবহার করছে গত সরকার। কিন্তু 5ই আগস্টের পরে রক্ত দিয়ে সেসব তো ধুইয়া মুছা দিছি আমরা। নতুন একটা স্বপ্ন দেখতেছি। আর এই স্বপ্নটার দায় দায়িত্ব কাদের হাতে? যারা নেতা আছে তাদের হাতে। আমরা ভোট দিয়ে তাদেরকে সংসদে পাঠাবো, তারা আমাদের স্বপ্ন পূরণ করবে। এই তো আর কয়দিন, 7-8 দিন। 7-8 দিন পরই আমরা সেই দায়িত্বটা পালন করুম। 7-8 দিন পর্যন্ত যাওয়ার জন্য, এই নির্বাচনটা করার জন্য পুরো আর্মি, পুলিশ, র্যাব, আনসার সবাই হেল্প লাগবে ভাই। আর্মি তো কথা দিছে ভাই, আমাদের ওয়াকার সাহেব কথা দিছে, আজকেও দেখলাম। হ্যাঁ, উনি বলতেছে যে আপনারা সবাইকে ঝাঁপায়া করতে হবে, কোনো অজুহাত শুনতে চাই না। যেখান থেকে ওখানে যাইতে এই প্রবলেম হয়েছিল, গাড়ির প্রবলেম হয়েছে, আমরা যাইতে পারি নাই, পৌঁছাইতে পারি নাই, এরকম কোনো কাহিনী শুনতে চাই না। একদম সঠিক নির্বাচন করতে হবে। যাই হোক, এরকম কথা বললে ভাল লাগে, শুনতে ভাল লাগে। কিন্তু নির্বাচনে কি হবে? নির্বাচনে কি হবে? হাড্ডাহাড্ডি লড়াই হবে, তাই না? এটাই তো আমরা দেখতেছি। এবারে নির্বাচনে সবচেয়ে চমক হলো নারী ভোট। এর মধ্যে অর্ধেকের কাছাকাছি নারী ভোটার, মা বোনদের ভোট অর্ধেকের কাছাকাছি। এটা নিয়েই কারাকারি, এটা নিয়ে কিন্তু এত কাহিনী। ওই যে হ্যাক কইরা, পোস্ট ভাইরাল কইরা, নারীদেরকে অপমানজনক কথা বইলা ডাক্তার শফিকুর রহমান স্যাররে পচাইয়া দিছে। 2-1 দিন কিন্তু পচাইছে, কিন্তু ভাই অনেকে বিশ্বাসও করছে এই কথাটা। এখনো টক শোতে গেলে দেখবেন অনেকে এটা নিয়ে তর্ক করে। এখনো টক শোতে এটা নিয়ে তর্ক হচ্ছে, কন্টেন্ট তৈরি হচ্ছে। কারণ নেতা বলছে যে না, এইটা হ্যাক হয় নাই, এই ঘটনা সত্যি। ওনারা গা বাঁচাইবার জন্য এই নাটক করতেছে, বুঝছেন? এগুলা চলবে, এগুলা মাইন্ড করার কিছু নাই। হ্যাঁ ভাই, মাইন্ড করার কিছু নাই। আপনি আমার বিরুদ্ধে দাঁড়াইছেন, আমি আপনার গুণ গামু নাকি? আপনারা তো আমি পচামুই, এটাই স্বাভাবিক। এটা চলতে থাকুক, কোনো ব্যাপার না। তবে বুদ্ধির খেলায় আগে চলে গেছে ডাক্তার শফিকুর রহমান। একটা গেম খেলছে ভাই, এটা মজার গেম। সেটা কি জানেন? একটা টক শোর আয়োজন করতে বলছে, মানে পলিসি ডিবেট করবে ওনারা। এই আয়োজনটা কারা করবে? ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশাল ভাবে আয়োজন করবে। বাংলাদেশের যত কূটনৈতিক আছে তাদেরকে দাওয়াত করবে, বাংলাদেশের যত সাংবাদিক আছে সবাইকে দাওয়াত করবে, বুদ্ধিজীবীদের দাওয়াত করবে, এবং এই জনসাধারণও যাইতে পারবে। তারপরে কি হবে? মঞ্চের মধ্যে তারেক রহমান সাহেব আর ডাক্তার শফিকুর রহমান স্যার দুজনে মিলা বক্তব্য রাখবে। ওনাদের কি মিশন, কি ভিশন সব তুলে ধরবে। দেশ নিয়ে ওনারা কি ভাবতে চায়, একজন আরেকজনকে প্রশ্ন করতে পারবে। হ্যাঁ ভাই, একজন আরেকজনকে যখনই প্রশ্ন করার সুযোগটা আসবে, ওই তখনই দেখবেন এই যে ডাক্তার শফিকুর রহমান স্যার এমন এমন প্রশ্ন তুলে নিয়ে আসবে যেটা জবাব দেওয়া কঠিন হয়ে যাবে। হ্যাঁ ভাই, অতীতের অনেক কিছুই টাইনা নিয়ে আসবে। অতীতে কি কি ঘটছে এগুলো আর আমি রিপিট করতে চাই না, আপনারা সবাই জানেন। আবার এই পক্ষ থেকেও কিন্তু অনেক কিছু তুইলা ধরবে। মানে তারেক রহমান সাহেব বলবে 71-এর কথা বলবে, 71-এ আপনাদের কি ভূমিকা ছিল, মা বোনদের সঙ্গে আপনারা কি কি করছেন, এই প্রশ্ন কিন্তু করবেই। এবং ওনারা যখন জবাব দিবে যে আমরা তো আপনাদের সঙ্গে সরকার গঠন করছি, উনি তখন বলবে তখন তাইলে কেন বাইরে হয়ে গেলেন না? আমাদের সরকার যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে 4 বার, তখন কেন আপনারা বাইরে হয়ে গেলেন না? ওনারা তখন বলবে আমাদের যে 2-3 জন মন্ত্রী ছিল এরা নিষ্পাপ। এই কথাবার্তাগুলো আমরা শুনতে পাবো, দেখতে পাবো। শুধু বাংলাদেশ না ভাই, প্রবাসী ভাই বোনরাও দেখতে পাবে। এবং ওনাদের কথাবার্তা থেকে আমরা বুঝে নিব কাকে ভোট দেওয়া যায়। 11 দলের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমান স্যার যে আহ্বানটা করলো, এখন তারেক রহমান স্যার সেটা মাইনা নিবে কি? বিরাট বড় প্রশ্ন। আমার মনে হয় মাইনা নিতে পারে, কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন আপনার পরামর্শ কি, আমি বলবো না, মাইনা নিয়েন না। কিন্তু উনি মাইনা নিতে পারে, কারণ কি জানেন? এই যে পলিসি ডিবেটটা, এটা কিন্তু আমাদের দেশের কালচারে নাই। এই যে গত 54 বছর যত নির্বাচন দেখছেন, এরকম কোন ঘটনা আমাদের চোখে পড়ছে না। কিন্তু আপনি যুক্তরাষ্ট্রের দিকে তাকান, যুক্তরাজ্যের দিকে তাকান, ওইখানে এইসব পলিসি ডিবেট হয়। নির্বাচনের ঠিক কয়েকদিন আগেই এরকম ডিবেট হয়, সারা দেশের মানুষ দেখে।
ওই কালচার থেকেই তো আসছে, লন্ডন থেকে আসছে না তারেক রহমান সাহেব, ওই কালচারের ভিতর দিয়েই তো আসছে। যার জন্য আমার মনে হয় মাইনা নিতে পারে, কিন্তু মাইনা নিলেই কিন্তু একটা ফাঁদে পড়া যাবে। হ্যাঁ ভাই, ফাঁদে পড়া যাবে। কারণ কি জানেন ভাই, একটু ব্যাখ্যা দেই। তারেক রহমান সাহেব গত 17 বছর একটি ঘরে বৈশা একটি ক্যামেরার সামনে এই দেশের সাথে যোগাযোগ রাখছে, সব খবরই রাখছে, কিন্তু ওই ক্যামেরার মাধ্যমে। আর ডাক্তার শফিকুর রহমান উনি কিন্তু মাঠ পর্যায়ে ছিল। উনি জেলে গেছে, বাইর হইছে, আদালত পাড়ায় গেছে, আবার বাইর হইছে, নিজেকে লুকায় রাখছে, গুপ্ত করছে, এইভাবে রাজনীতি কইরা কইরা এইভাবেই আজকে এই অবস্থায় আসছে, একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতেছে, তাই না? যার জন্য এই ওপেন টকশোর আয়োজন করার আহ্বান জানাইছে ডাক্তার শফিকুর রহমান। এটা কিন্তু বিদেশি কালচার, ওই বিদেশি কালচারটা দেখেন বাংলাদেশে উনি আমদানি করলো, ধইরা নেন। এখন দেখা যাক উনি রাজি হবে কিনা, কিন্তু আমি বলবো রাজি হয়েন না ভাই, রাজি হয়েন না। দেখেন, আমার মনে হয় রয়টার বা বিদেশি একটি পত্রিকায় যখন তারেক রহমান সাহেব সাক্ষাৎকার দেয়, উনি নিজেই বলছে যে আমি বলতে পারি কম, আমি মাঠ গরম করতে পারি কম, কিন্তু আমি ভাবতে পারি, পড়তে পারি, লিখতে পারি, ধীরে ধীরে কথা বলতে পারি। মাঠ গরম করতে পারে না। কিন্তু ওই যে টক শো বা ওই যে পলিসি ডিবেট, এইখানে তো ভাই যে গরম করতে পারবে জয় তারই হবে। কিন্তু ডাক্তার শফিকুর রহমান তো রোদে পোড়া মানুষ, জুলুম সহ্য করা মানুষ, জালিমদের জুলুম সহ্য কইরা ওই জালিমদেরকে খেদায়া, ওই জালিমদেরকে দিল্লি পাঠায়া এখন ওনাকে আহ্বান করতেছে, আসো আমরা টক শো করি, আসো আমরা পলিসি ডিবেট করি। এটা একটা বিরাট ফাঁদ। যাই হোক, ভিডিওটা বেশি বড় করুম না, আপনারা বেশি কিছু টেনশন নিয়েন না। আজকে ওয়াকার সাহেবের, জনাব ওয়াকার সাহেবের একটা বক্তব্য শুনলাম। উনি সোজাসাজি বলছে নির্বাচন ভালো হবে, কোনো দুশ্চিন্তার কারণ নাই। আর্মি, বিমান বাহিনী, সব বাহিনী, পুলিশ, র্যাব, আনসার, সবাই নাম নিয়ে উনি বলছে যে সবাই আপনাদের পাশে থাকবে, মানে আমাদেরকে একটা ভরসা দিছে। এবং আর্মি ভাইদেরকে সবাইকে বলছে কোনো অজুহাত চলবে না। হ্যাঁ ভাই, কোনো অজুহাত শুনবো না। এক এলাকা থেকে আরেক এলাকা যাইতে কেন দেরি হলো মাঝখানে, এই অজুহাত শুনতে চাই না। যে কোনো ভাবেই হোক ওইখানে পৌঁছাইতে হবে, যেখান থেকে কোনো কল আসবে, এরকম কথা বলছে। যাই হোক, ভরসা করতে চাই, স্বপ্ন দেখতে চাই, পজিটিভ মাইন্ডে থাকতে চাই। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।